সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাঙালি জাতির উদ্ভব, বিকাশ এবং বাংলার যে প্রাচীন জনপদগুলো আছে এটা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমরা আজকে একটু জাস্ট জানার চেষ্টা করব। এই বাঙালি জাতির উদ্ভব বিকাশ এটা কিন্তু বিস্তর একটা আলোচনার দাবিদার রাখে। আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে টানা 1-2 ঘন্টার ক্লাস দিব, তবে আজকে খুব সংক্ষিপ্তভাবে জাস্ট পরিস্থিতিটা আমরা জেনে রাখব যে বাঙালি জাতির উদ্ভব, বিকাশ এবং বাংলার প্রাচীন জনপদ এটা আমার সাধারণ জ্ঞানে বাংলা অংশ থেকে এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে আমার বিসিএস, ব্যাংক, তারপর হচ্ছে আমার আদার্স জব পরীক্ষাগুলো এবং ক্যাডেট কলেজ যে এডমিশন আমার আছে, ক্যাডেট কলেজ এডমিশন, এই ক্যাডেট কলেজ এডমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এখানের মধ্যে আমার ব্যাংকে আমাদের অ্যানালাইসিসে যতটুকু দেখা যায় এবং আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি সেখান থেকে দেখা গেছে যে ব্যাংকের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট না, খুবই রেয়ার এখান থেকে কোশ্চেন আসে। কিন্তু এই যে বিসিএস, আদার্স জব এবং ক্যাডেট কলেজ এডমিশন থেকে এখানে প্রায় সময় আমার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো এই জায়গাটা কখনোই আমাকে স্কিপ করে যাওয়ার সুযোগ নেই। সেই সাথে হচ্ছে বাঙালি জাতি, অ্যাজ এ বাঙালি হিসেবে আমার বাঙালি জাতির উদ্ভবটা এবং এর বিকাশটা কিভাবে হলো এটা আমার জানা প্রয়োজন। তো প্রতি বছর যে আমরা যদি আমাদের বইগুলোকে অ্যানালাইসিস করি, দেখা যায় যে এই অংশ থেকে প্রাচীনকাল হতে একদম সমসাময়িক কালের যে ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, এখানে বিশেষ করে জবের পরীক্ষায়, বিশেষ করে বিসিএস পরীক্ষায় প্রতি বছর এখান থেকে 3 থেকে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন থাকে। আপনারা যদি লাস্ট 35 বিসিএস থেকে শুরু করে 46 বিসিএস দেখেন, যে এখানে আমার জাস্ট এই অংশ থেকেই, শুধুমাত্র এই অংশ থেকেই যে প্রাচীনকাল হতে এই যে সমসাময়িক যে আমার যে বিকাশটা হয়েছে কৃষ্টি, কালচার সহ, সেখানে প্রতি বছর আমার 3 থেকে শুরু করে 6 নাম্বার, সর্বোচ্চ 6 নাম্বার পর্যন্ত পরীক্ষা প্রশ্ন এসেছে। সো এখানে আমার স্কিপ করার কোনো সুযোগ নেই। সেই সাথে আমার হচ্ছে ক্যাডেট কলেজে যে আমার পরীক্ষাটা হয়, ক্যাডেট কলেজে যারা পরীক্ষা দিবেন আপনারা, তাদের জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই বাঙালি জাতির পুরো ক্যাডেট কলেজের জন্য স্পেসিফিক বলতেছি, বাঙালি জাতির পুরো উদ্ভব বিকাশটা আমার প্রয়োজন হয় না, কিন্তু এই যে প্রাচীন জনপদগুলোর নাম আমার প্রায় সময় আমার পরীক্ষায় এসে থাকে এবং বাঙালি জাতি কোথা থেকে আসলে কীভাবে, তাই আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব। তো আসুন আমরা একটু পরিচিতি জেনে নিই। বাঙালি জাতির পরিচয় মূলত আসলে কী হিসেবে? বাংলা জাতির পরিচয় হচ্ছে শঙ্কর জাতি হিসেবে। তো এই শঙ্কর জাতি কেন, আমরা একটু পর জাস্ট সংক্ষেপভাবে জানবো যে শঙ্কর জাতি কেন বাঙালিকে বলা হয়। আসলে এই ভারতীয় উপমহাদেশে যে বাঙালিরা প্রাচীন যুগকাল থেকে সে বাঙালিরাই যে ছিল তা না। প্রাচীন যুগে আর্যরা বাংলাদেশে আসে এবং বাঙালিদের সঙ্গে একসঙ্গে মিশে একটা শঙ্কর জাতিতে পরিণত হয়ে যায়। আর্য অনার্যর যে একটা আমার কম্বিনেশন, এই কম্বিনেশনেই কিন্তু আমরা হয়ে গেছি মূলত শঙ্কর জাতি। তো বাংলার আদি জনপদগুলোর ভাষা ছিল আমার এই অস্ট্রিক ভাষা এবং বাঙালি জাতি মূলত আর্য শাখারই একটা বংশধর। বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন, এই যে বাংলায় যে আমরা রাজ্যগুলো পাই, এই বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয় মূলত হচ্ছে মৌর্য যুগে। আমরা এক নজরে বাঙালি জাতির উৎপত্তিটা একটু দেখে নিব। এই যে বাঙালি জাতির উৎপত্তি কোথা থেকে হয়েছে, যদি আমরা একটু এক নজরে দেখি, তা আমরা দেখব যে এই যে আমরা আজকের এই বাঙালি জাতি আসলে একদিনে আসেনি। মূলত বাংলার যে আমার বিকাশ আছে, যে ভারতবর্ষে আর্যদের যে আগমন ঘটেছিল, এই যে আমি যে আর্যর কথা বলতেছি, ভারতবর্ষে এই আর্যদের আগমন ঘটে খ্রিস্টপূর্ব 1500 অব্দে এবং বাংলায় প্রবেশ ঘটে খ্রিস্টপূর্ব প্রথম শতকে। আমি আবার বলতেছি, ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব 1500 অব্দে। আর এই ভারতের মধ্যে বাংলা যে অঞ্চলটা আছে, বাংলা অঞ্চল নিয়েও আমি একটু পরেই বলে দেবো কোন কোন অঞ্চলগুলো বাংলা অঞ্চল ছিল। যে এই বাংলা অঞ্চলে আসে যে বাংলায় আর্যদের আগমন মূলত হয় খ্রিস্টপূর্ব প্রথম শতকে। এই দুইটা আমার একটু। আর এক নজরে বাঙালি জাতির যে উৎপত্তি, তো বাঙালি জাতির উৎপত্তি যেখান থেকে আসে মূলত হচ্ছে 4টা মূল জাতি: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভেটচেনীয় বা মঙ্গোলীয়। তো বাঙালি জাতির মূল উৎপত্তিটা মূলত এই অস্ট্রিক বা দ্রাবিড় থেকে। আমি শুরুতেই বলেছি যে বাংলার যে আদি জনপদগুলোর ভাষাও ছিল অস্ট্রিক এবং
বাঙালি জাতি মূলত হচ্ছে কোন শাখার বংশধর? আর্য শাখার বংশধর ছিল। তো এই অস্ট্রিক জাতি যে নেগ্রিটো বাঙালি, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচনীয়, এখান থেকে আমি দুইটা গোষ্ঠী পাই। একটা হচ্ছে প্রাক আর্য নরগোষ্ঠী বা অনার্য গোষ্ঠী, আর একটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। মূল অংশ মনে রাখতে হবে অস্ট্রিক এবং দ্রাবিড়। এই প্রাক আর্য নরগোষ্ঠী বা যেটাকে আমরা অনার্য নরগোষ্ঠী বলি এবং আর্য নরগোষ্ঠী, এই দুইটা শঙ্করে মিলে হচ্ছে মূলত হচ্ছে বাংলার একটা কম্বিনেশন হয়। মূলত হচ্ছে এখান থেকে শুধু যে বাঙালি আসছে তা না, আর্য এবং অনার্য। পরবর্তীতে আমরা কোনো ভিডিওতে একদম মানচিত্র দেখে এশিয়া উপমহাদেশে আর্যদের আগমন এবং অস্ট্রেলিয়া থেকে আদি অস্ট্রেলীয় যারা, ইন্দোনেশিয়া থেকে ইন্দো চীন অংশ হয়ে যারা বাংলা এসেছিল, এবং সেই সাথে হচ্ছে ইউরাল পর্বত থেকে যারা বাংলাদেশে এসেছে এবং কিভাবে বাঙালির সাথে এক হয়ে নতুন একটা জাতিতে পরিণত হয়েছে এবং পরবর্তীতে বাঙালি জাতির আগমন, এটা আমরা মানচিত্র দিয়ে আমরা বোঝানোর ট্রাই করব। আজকে জাস্ট পরিচিতির জন্য খুবই সংক্ষিপ্ত ভিডিও হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখান থেকে আবার আমার আরেকটা জাতি আসে, সেটা হচ্ছে আফগান, আরব, তুর্কি, ইরানি এবং হাবশি এবং মুঘলরাও হচ্ছে এই অংশের অংশ। এবার আসি বাংলার প্রাচীন জনপদ এবং এর বর্তমান নামগুলো। তো মোটামুটি মৌর্য আমলে হচ্ছে বাংলার যে স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয় মৌর্য যুগে, সেই যুগ থেকে শুরু করে যে প্রাচীন বাংলার যতগুলো জনপদ পাওয়া যায়, মোটামুটি 16টি জনপদের কথা আমরা জানতে পারি। সেখানের উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র এবং এর সাথে আমরা রারোকে নিতে পারি, রারো, এরকম প্রায় 16টি জনপদের কথা বলি। সেখান থেকে আমাদের উল্লেখযোগ্য জনপদগুলো, বাংলার যে অংশগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটু বর্তমান এবং প্রাচীন নামগুলো জেনে নিব। যে বর্তমান বাংলার এবং কোন কোন অংশগুলো প্রাচীন গৌড় নামে পরিচিত ছিল। যে গৌড় অঞ্চলটা এই চাঁপাইনবাবগঞ্জ জেলাটাকে বাদ দিলে, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাদে আমার যত অংশ আছে পুরো অংশটাই কিন্তু আমার বর্তমান ভারতে অবস্থিত। যে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু অংশ, এই যে বর্ধমান, আমরা এই বর্ধমান কিন্তু এদিকে এসে আবার এই যে রারো অঞ্চলেও আমরা দেখতে পারবো। এই যে বর্ধমানের কিছু অংশ নিয়ে হচ্ছে আমার গৌড় ছিল এবং বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলাটা ছিল এই গৌড় অঞ্চলের অংশ, বঙ্গ। এখান থেকে কিছু আমি কোট করব, যেমন হচ্ছে বঙ্গ। ঢাকা প্রাচীনকালে কোন প্রাচীন জনপদের অংশ ছিল? বঙ্গ অঞ্চলে। এটা খুবই পরীক্ষা আসে। বৃহত্তর কুমিল্লার ক্ষেত্রে কুমিল্লা এবং নোয়াখালী ছিল সমতট অঞ্চলের। আবার যখন আমার বৃহত্তর কুমিল্লার কিছু অংশ কিন্তু এই বঙ্গের অংশ ছিল। তো ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর নিম্নাঞ্চল, ময়মনসিংহ এর পশ্চিমাঞ্চল, অর্থাৎ আমার বর্তমান যে বাংলার ভাগ আছে, এই আমি যদি বর্তমান অংশগুলো ইনক্লুড করি তাহলে ময়মনসিংহের কিছু অংশ পাবো এবং পটুয়াখালীর শুধু নিম্নাঞ্চলটা, ঢাকা, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালীর কিছু অংশ, যশোর ও নদিয়া। এই নদিয়া কিন্তু বাংলাদেশে অবস্থিত না, নদিয়া হচ্ছে ভারতের অংশ। এটা হচ্ছে বর্তমান বঙ্গের অংশ ছিল। পুন্ড্র, বগুড়া, দিনাজপুর, রাজশাহী ও রংপুর জেলা নিয়ে পুন্ড্র গঠিত। এই দিনাজপুরে ঐতিহাসিক কান্তজির মন্দির অবস্থিত আছে। বগুড়া ছিল মূলত এই যে পুন্ড্রবর্ধনের বর্তমান যে মহাস্থানগড়, পুন্ড্রবর্ধনের রাজধানী। এখানে যারা ক্যাডেট কলেজে এডমিশন দেবে তাদের এখান থেকে কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল। 2000 সাল থেকে 2010-এর মধ্যে প্রায় 7টা প্রশ্ন এসেছিল, আপনারা দেখে নিতে পারেন। এবং এখান থেকেই বিসিএস সহ বিভিন্ন জবের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এরপরে চন্দ্রদ্বীপ মূলত যে বৃহত্তর বরিশাল, পরীক্ষা কিন্তু প্রশ্ন এসে থাকে যে বরিশাল প্রাচীনকালে কোন অংশ ছিল, কোন অঞ্চলের অংশ ছিল? চন্দ্রদ্বীপের। গোপালগঞ্জ এবং খুলনা। হরিকেল, সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট, জালালাবাদ। চট্টগ্রাম ও পুরো পার্বত্য অঞ্চল, আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আছে, এই পার্বত্য অঞ্চল হরিকেলের অংশ ছিল। সমতট হয়ে গেছে আমার বরেন্দ্র। বগুড়া, দিনাজপুর, রাজশাহী অনেক অঞ্চল ও পাবনার জেলা, রাজশাহীর অনেক অঞ্চল, রাজশাহীর অধিকাংশ অঞ্চল এই বরেন্দ্র ভূমি আমরা যেটা বলি। বরেন্দ্র ভূমি বলতে কিন্তু আমার বৃহত্তর রাজশাহী কেই বোঝায়। দিনাজপুর, পাবনাও এই অংশ ছিল। রারো, পশ্চিম বাংলার দক্ষিণাংশ। আমরা জানি এই যে পশ্চিম বাংলা অর্থাৎ কলকাতার যে দক্ষিণ বর্ধমান জেলা যেদিকে আছে, এগুলো ছিল আমার রারো অঞ্চলের
অংশ। আজকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে জেনে নিলাম যে প্রাচীন বাংলার জনপদগুলোর নাম এবং বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে জাস্ট কোথা থেকে উৎপত্তি হয়েছে এতটুকু। পরবর্তীতে আমরা এটা চেষ্টা করব যে মানচিত্র দেখিয়ে খুব ডিটেল একটু আলোচনা করার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।